এডুকেটামের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আসন্ন গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের চ্যানেলে বিভিন্ন বিষয়ের ক্লাস দেওয়া হচ্ছে। আজকে যে ক্লাসটা তোমাদের সামনে এনেছি সেটা হচ্ছে স্পোর্টস এবং রিসেন্ট অ্যাচিভমেন্ট, স্পোর্টস রিলেটেড রিসেন্ট অ্যাচিভমেন্ট। এই বিষয়ে অলরেডি পার্ট 2 পর্যন্ত আমাদের আপলোড হয়ে গেছে, আজকে পার্ট 3 ক্লাস। তোমরা অলরেডি পার্ট 2 পর্যন্ত যারা দেখে নিয়েছো তারা অনেকেই কমেন্ট করেছো যে স্যার পার্ট 3টা অবশ্যই আনুন। তো তোমাদের অনুরোধ রাখতেই আমরা আজকে স্পোর্টস রিলেটেড অ্যাচিভমেন্ট, রিসেন্ট অ্যাচিভমেন্টের বিষয়ে নানান কোয়েশ্চেন এনেছি। এবার স্যার প্রশ্ন, যদি আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি সিলেবাসটা দেখি তাহলে স্যার দেখো যে গ্রুপ সি এবং গ্রুপ ডি সিলেবাস দু জায়গাতে, এখানে দেখো স্পোর্টস রয়েছে এবং এখানে রয়েছে স্পোর্টস রিসেন্ট অ্যাচিভমেন্ট ইন দ্য ফিল্ড অফ স্পোর্টস ইন দ্য ইন্ডিয়া। তো দেখো এই দুটোকে কম্বাইন করে আমরা আমাদের ক্লাস নিয়েছি এবং টপ 30 কোয়েশ্চেন তোমাদের জন্য আজ পার্ট 3 সেকশানে এনেছি। চলো তাহলে কোনো কথা দেরি না করে কোনো কিছু সেশন আমরা আজকে শুরু করি। তাহলে চলো আজকের ফার্স্ট কোয়েশ্চেন, স্পোর্টস রিলেটেড কি কোয়েশ্চেন আছে দেখো। প্রথম কোয়েশ্চেন যেটা রয়েছে যে ক্রিকেটে গোল্ডেন ডাক, এই কথাটা অনেকেই শুনে থাকবে, যারা ক্রিকেট খেলা দেখো, খুব ফলো করো, তারা দেখেছো যে গোল্ডেন ডাক এই কথাটা দেখা যায়, তার সঙ্গে সঙ্গে একটি ছবিও তোমাদের দেখবে টিভি স্ক্রিনের পর্দায় মাঝে মাঝে উঠে আসে বিভিন্ন খেলাতে। তো এই গোল্ডেন ডাক বলতে কি বোঝায়? চারটি অপশান। যদি কোনো ব্যাটসম্যান 0 রানে আউট হয়ে যায়, যদি প্রথম বলেই সে আউট হয়ে যায়, শেষ বলে আউট হয়, কিংবা 0 রানে নট আউট থাকে। তো যারা ক্রিকেটকে ফলো করো তারা অবভিয়াসলি জানো যে গোল্ডেন ডাক এটা বোঝালে কি হয়। সেটা কি হয় না, জেনারেলি হচ্ছে 0 রানে যদি কোনো ব্যাটসম্যান আউট হয়ে যায়, ফার্স্ট বল ফেস করলো এবং প্রথম বলেই আউট, তো 0 রান, কোনো রান করতে পারেনি, 0 রানে যদি আউট হয়ে যায় সেটাকে বলা হয় গোল্ডেন ডাক। একটা ছবি দেখাবো তোমাদের, খুব ইন্টারেস্টিং মজার ছবি, তো ছবিটা একটু দেখে নাও। দেখো 0 রানে আউট হলে গোল্ডেন ডাক এই বোঝাতে এই পিকচারটা বা এই ছবিটা তোমরা অনেক সময় টিভি স্ক্রিনে দেখে থাকবে, এরকমই একটা কিছু দেখায়, তোমরা নিশ্চয়ই জানো। তো গোল্ডেন ডাক ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। এর পাশাপাশি দেখো গোল্ডেন ডাকের পাশাপাশি আরেকটা আছে সিলভার ডাক। এটা তোমরা কি জানো? যদি না জেনে থাকো তো একটু দেখে নাও, সিলভার ডাক বলতে কি বোঝায়। সিলভার ডাক, ঠিক আছে? তো সিলভার ডাক তাকে কি বলে না, 2 বলে যদি 2 বল সে ফেস করে থাকে এবং সে 0 রান বানায় তাহলে হয় সেটা সিলভার ডাক। তার পাশাপাশি আছে ব্রোঞ্জ ডাক। ব্রোঞ্জ ডাক সেটা হচ্ছে 3 বল ব্যাটসম্যান ফেস করে রাখলো, 3 বল ফেস করলো এবং 0 রান বানালো, সেটাকে বলা হয় ব্রোঞ্জ ডাক। আর একটা ডাক আছে সেটা হচ্ছে ডায়মন্ড ডাক বলে, ডায়মন্ড ডাক, ঠিক আছে? সেটা কি বলতো না, কোনো একজন ব্যাটসম্যান নন স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে আছে, সে যদি কোনো প্রকারে কোনো বল ফেস না করে রান আউট হয়ে যায়, নন স্ট্রাইকার এন্ডে রান আউট হয়ে গেছে, 0 রান, কোনো বলই ফেস করেনি, তাহলে তার আউটটাকে বলা হয় ডায়মন্ড ডাক। আশা করি বোঝা গেল। তো গোল্ডেন ডাক বোঝাতে পারলাম, সিলভার, ব্রোঞ্জ এবং ডায়মন্ড ডাক বলতে কি বোঝায় পুরো বিশ্লেষণ করে বলে দিলাম। তো এই প্রশ্নের উত্তর কি, 0 রানে যদি আউট হয় সেটাকে বলা হয় গোল্ডেন ডাক। চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি। নেক্সট কোয়েশ্চেন বলছে ইউএস ওপেন টেনিস টুর্নামেন্টে কোন ধরনের কোর্টে খেলা হয়? দেখো গোটা বছরে না 4টে মেজর টেনিস টুর্নামেন্ট হয়ে থাকে, ঠিক আছে? তার মধ্যে একটি কি ইউএস ওপেন। তো এরকম আরও 3টে মেজর টুর্নামেন্ট হয়ে থাকে, সেগুলো তোমরা জানো অলরেডি, অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন, তোমরা জানো। তো এই যে ওপেনগুলো খেলা হয়, টেনিস ওপেনগুলো, সেটা কোন কোর্টে খেলা হয় এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তো আমি এই বিষয়ে একটা ডিটেলস তোমাদের বলে দিচ্ছি, সেগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করো। দেখো বছরের প্রথমে যদি তুমি জানুয়ারি মাস ধরো, কোনো একটা ইয়ারের প্রথমে জানুয়ারি মাস, যে খেলাটা হয় সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন, শর্ট করে লিখলাম। তারপরে হচ্ছে ফ্রেঞ্চ ওপেন, এটা কোন সময় হয় স্যার না, এটা হয় মে জুন এই নাগাদ হয়ে থাকে, মে থেকে জুন এর মধ্যে হয়ে থাকে। আচ্ছা তারপরে স্যার হয় কি না উইম্বলডন, উইম্বলডন এটা স্যার কোন সময় হয়ে থাকে, এটা জেনারেলি জুন জুলাই নাগাদ হয়ে থাকে। ওকে, আর বছরের একেবারে শেষে হয় ইউএস ওপেন, সেটা মোটামুটি আগস্ট সেপ্টেম্বর। দেখো 4টে যে তোমার ইন্টারন্যাশনাল খেলা এবং বিগ টুর্নামেন্ট যেটা টেনিস টুর্নামেন্ট, সেটা হচ্ছে 4টে খেলা কোন সময় হয়ে থাকে। এবার স্যার প্রশ্ন কি, এই যে ইউএস ওপেন খেলাটা হয় স্যার সেটা কোন কোর্টে খেলা হয়? ক্লিয়ার? তো প্রথমে আমি বলে রাখি, তোমাদের বাকিগুলোর অপশানের সাথে মিলিয়ে মিলিয়ে বলি। অস্ট্রেলিয়ান ওপেন যেটা হয়ে থাকে সেটা হচ্ছে হার্ড কোর্টে হয়ে থাকে, ক্লিয়ার? আর ইউএস ওপেন যেটা হয়ে থাকে সেটা হয়ে থাকে হার্ড কোর্টে। তাহলে অস্ট্রেলিয়ান ওপেন হার্ড কোর্টে হয়ে থাকে, ইউএস ওপেনে হার্ড কোর্ট। তাহলে এইখানে তোমার উত্তর কি হবে? অবভিয়াসলি হার্ড কোর্ট। এই প্রশ্নের উত্তর তো হয়ে গেল। তাহলে স্যার বাকিগুলো কোন কোর্টে খেলা হয়? ফ্রেঞ্চ ওপেন যদি দেখো তাহলে সেটা তুমি দেখবে রেড ক্লে কোর্ট, রেড ক্লে কোর্টে খেলা হয়ে থাকে। আর উইম্বলডন যদি থাকো তাহলে দেখবে যে গ্রাস কোর্ট।
ঠিক আছে। তো কোন কোন কোর্টে এই চারটি যে টুর্নামেন্ট, মেজর টুর্নামেন্ট কোন কোন কোর্টে খেলা হয়, কোন সময়ের খেলা হয়, ডিটেলস আমি বলে দিলাম। আমার প্রশ্ন ছিল কিন্তু কেবলমাত্র একটি, কোনটা উত্তর হবে? হার্ড কোর্ট ইউএস ওপেন। কিন্তু পাশাপাশি উত্তর কেন বললাম না, তোমাদের পরীক্ষায় এক্স্যাক্টলি কোনটা আসবে সেটা তো কেউ জানে না, তো সেই জন্য আমি বাকিগুলো বলে দিলাম। তোমরা একটু বাকিগুলো একটু স্ক্রিনশট তুলে নিতে পারো, একটু পজ করে ভিডিওটা যদি মনে হয় স্ক্রিনশট তুলে নাও। তাছাড়া আমি তোমাদের একটা ছবি দেখে নিই, আশা করি হয়ে গেছে, যদি একটু ছবি দেখে নিই। দেখো ছবিটা একটু দেখে নাও তোমরা। এই ধরনের যে টেনিস টুর্নামেন্টের খেলা তোমরা অনেকেই দেখে থাকো, খুব জনপ্রিয় খেলা, গোটা ওয়ার্ল্ড জুড়ে জনপ্রিয় খেলা, এই ধরনের টুর্নামেন্টের খেলা তোমরা দেখে থাকো। ক্লিয়ার? আশা করি পুরো ব্যাপারটা বোঝা গেল। তাহলে উত্তর কি হবে স্যার? উত্তর হবে হার্ড কোর্ট ইউএস ওপেন। ক্লিয়ার? চলো আমরা যাব নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে একটা জিনিস বলে দিই, তোমরা অনেকেই আমাদের যে 15টা সেটের যে পিডিএফ আছে অনেকেই তোমরা নিয়েছো, আরও অনেকে মেসেজ পাঠাচ্ছ, আমরা পাঠাচ্ছি, আমাদের টিম পাঠাচ্ছে তোমাদের। তো দেখো এই যে 15টা সেটের প্র্যাকটিস সেট তোমরা অনেকে অ্যাভেল করছো, তার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করছো এবং সেখান থেকে তোমরা এটা কিনতে চাইছো, আমরা কিউআর কোড পাঠাচ্ছি, সেখান থেকে স্ক্রিনশট করে তোমরা শেয়ার করছো, আমরা পাঠিয়ে দিচ্ছি বাকি তোমাদের পিডিএফটা। এবার দেখো কালকে হচ্ছে সরস্বতী পুজো এবং 23শে জানুয়ারি একই দিন পড়েছে। তো কালকের দিনের জন্য আমাদের একটা স্পেশাল অফার আছে, কেবলমাত্র কালকের দিনটাই থাকবে, যার জন্য কালকের দিন এই যে 150 টাকা যে মিনিমাম প্রাইসটা রাখা হয়েছিল, কালকের দিনের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে না। তবে আমি বিশেষভাবে বলে রাখছি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, আগামীকালের জন্য। আজকে কিন্তু এটাই থাকছে, আগামীকালের জন্য কিন্তু ওটা একটা সময়ের পর আমরা জানিয়ে দেবো তোমাদের যে কোন সময় থেকে কোন সময়ের মধ্যে তুমি পিডিএফটা পেতে পারো, আমরা জানিয়ে দেবো। আজকের দিনের জন্য কিন্তু এটা থাকছে, কালকের জন্য স্পেশাল অফার আছে, আমরা একটা ভিডিও করব, তোমরা কিন্তু আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো, নিশ্চয়ই জানতে পারবে যারা যারা এই পিডিএফটা নিতে চাইছো। ক্লিয়ার? চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি। নেক্সট কোয়েশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন বলছে পশ্চিমবঙ্গের ইডেন গার্ডেন স্টেডিয়াম বিশ্বের কততম বৃহত্তম স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম। তো দেখো এটা ক্রিকেট নিয়ে আরেকটা কোশ্চেন। তো ক্রিকেট নিয়ে এই কোশ্চেনে দেখো বলছে যে ইডেন গার্ডেন্স যেটা কলকাতাতে অবস্থিত, সেই ইডেন গার্ডেন স্টেডিয়ামটা বিশ্বের মধ্যে বৃহত্তম দিক থেকে কত নম্বরে? তো ঠিক আছে, তো বিশ্বের মধ্যে বৃহত্তম দিক থেকে ইডেন গার্ডেন্স পড়ে হচ্ছে 3 নম্বরে। তো উত্তর হবে স্যার এ অপশানটা। এবার স্যার বিশ্বের মধ্যে সবথেকে বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কি? তো তোমরা সকলেই জানো যে আহমেদাবাদ, গুজরাটের আহমেদাবাদে আছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। তোমরা এটা জানো নিশ্চয়ই যে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যার ক্যাপাসিটি মানে পাবলিক একসাথে বসে খেলা দেখার যে ক্যাপাসিটি সেটা মোটামুটি 1,32,000, হ্যাঁ 1,32,000 এরকম মানুষ দর্শক একসাথে বসে খেলা দেখতে পারার এরকম একটা ক্যাপাসিটি রয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। কোথায় আছে? গুজরাটে আছে। তো 2 নম্বরে কি? 2 নম্বরে স্যার মেলবোর্ন ক্রিকেট ক্লাব যেটা অস্ট্রেলিয়াতে, আর 3 নম্বরে স্যার ইডেন গার্ডেন্স। তো বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে ইডেন গার্ডেন্স। তো উত্তর এখানে হয়ে যাবে কি স্যার? 3 নম্বর। বাকি দুটো 1 আর 2 পজিশনে কে কে আছে সেটাও স্যার তোমাদের বলে দিলাম, তাই না? চলো আমরা একটু ছবি দেখে নিই ইডেন গার্ডেন্সের। যদি একটু ছবি দেখি, এগুলো খুব লেজেন্ডারি পিকচার বলতে পারো, খুব লেজেন্ড ব্যক্তিদের এখানে দেখো পিকচার দেওয়া আছে। কপিল দেব স্যারের দেওয়া আছে, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, MS ধোনি, সচিন তেন্ডুলকার, সবার দেখো পিকচার দিয়ে পুরো আমরা এটা পিকচার দিয়ে তোমাদের পিকচারাইজ করে দিয়েছি, তোমরা ভিজুয়ালটা একটু দেখে রাখো। নেক্সট পরের কোয়েশ্চেন। পরের দেখো 4 নম্বর কোয়েশ্চেনে যদি আসি, 4 নম্বর কোশ্চেন বলছে ভারতের কোন রাজ্যকে ভারতীয় ফুটবলের মক্কা বলা হয়? ভারতের কোন রাজ্যকে ভারতের ফুটবলের মক্কা বলা হয়? পশ্চিমবঙ্গ, মণিপুর, কেরল নাকি গোয়া? তো প্রশ্নের উত্তর কি হবে? দেখো ফুটবলের অনেক পুরানো ইতিহাস আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত, অনেক পুরানো ইতিহাস। তাছাড়া পশ্চিমবঙ্গ যদি বলো, খুব নামি দুটো ক্লাবের নাম তো তোমরা জানো, যে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, নামি দুটো ক্লাব, তো তাদের কথা তো তোমরা জানো। প্লাস পুরনো ইতিহাস, ভারতীয় ফুটবলের পুরনো ইতিহাস যদি বলো তাহলে কিন্তু পশ্চিমবঙ্গকে ঘিরে রয়েছে, সেই জন্য ভারতীয় ফুটবলের মক্কা বলা হয় পশ্চিমবঙ্গকে। বাকি অপশানগুলো একদমই হচ্ছে না। দেখো একটু আমরা তোমাদের পিকচারের মাধ্যমে দেখিয়ে দিই। দেখো ফুটবলের যে ক্রেজ, যুব ভারতী স্টেডিয়াম, কলকাতার যুব ভারতী স্টেডিয়ামে, তারই একটা পিকচার আমি দিয়ে দিয়েছি, একটা সুন্দর করে তোমরা ব্যাপারটা দেখে নাও। ক্লিয়ার? চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি। 5 নম্বর কোয়েশ্চেন বলছে ভারতীয় অ্যাথলেটিক্সের পাউলি এক্সপ্রেস এটা কাকে বলে? তাই তো, তো তোমরা এটা জেনে থাকবে, কেন বলো তো, এটা অলরেডি প্রিভিয়াস ইয়ারে একটা কোয়েশ্চেনে পড়েছিল। তো পাউলি এক্সপ্রেস নামে কাকে বলা হয়? তো সিধা উত্তর যেটা হবে সেটা হচ্ছে পিটি ঊষা। পিটি ঊষাকে পাউলি এক্সপ্রেসের সঙ্গে তুলনা করা হয়। পিটি ঊষা বিলং করেন কেরালা থেকে, কেরালা থেকে বিলং করে। পাউলি এটা হচ্ছে তার জায়গাটার নাম, তো সেখান থেকে এসেছে পাউলি এক্সপ্রেস, সেখান থেকে হচ্ছে পিটি ঊষা। বাকি যদি নামগুলো দেখো হিমা দাস, ইনি বিলং করেন কোথা থেকে? অসম থেকে, যাকে আমরা কি বলে থাকি বলো তো? ধিং এক্সপ্রেস। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ধিং এক্সপ্রেস, ঠিক আছে? তো হিমা দাস যা আসাম থেকে ইনি বিলং করেন, ধিং এক্সপ্রেস।
আচ্ছা, দীপা মালিক ইনি হচ্ছেন একজন প্যারা অ্যাথলেটিক। তোমরা জানো যে প্যারা অ্যাথলেটিক, যিনি ভারতকে প্যারা অলিম্পিকে সোনা এনে দিয়েছেন। আর দুতি চাঁদ ইনিও একজন অ্যাথলেটিক্স। ক্লিয়ার? তো এই প্রশ্নের উত্তর কি হবে? পাউলি এক্সপ্রেস বললে পিটি ঊষা, ভিং এক্সপ্রেস বললে হিমা দাস। ক্লিয়ার? আশা করি বোঝাতে পারলাম। চলো আমরা একটা ছবির মাধ্যমে দেখে নিই। দেখো, একটু দেখে নাও। পাউলি এক্সপ্রেস আমি পিটি ঊষাকে বলছিলাম, দেখো তার একটা পিকচার আমি তোমাদের দিয়ে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। নেক্সট, পরের কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনে আসি। ভারতীয় প্যারা অ্যাথলেট অবনী লেখারা কোন খেলার সাথে যুক্ত? অবনী লেখারা যিনি কোন খেলার সাথে যুক্ত এটা বলছে। 4টি অপশন: জ্যাভলিন থ্রো, ব্যাডমিন্টন, তীরন্দাজি নাকি শুটিং। তো অলিম্পিক এবং প্যারা অলিম্পিক যারা খোঁজ রাখো তারা জানবে যে অবনী লেখারা একজন খুব বিশ্বমানের একজন প্যারা অ্যাথলেটিক্স ইন্ডিয়ার তরফ থেকে, তাই তো? তা উনি কোন খেলার সাথে যুক্ত? অবনী লেখারা হচ্ছে শুটিং এর সাথে যুক্ত। অবনী লেখারা হচ্ছে শুটিং এর সাথে যুক্ত একজন প্যারা অ্যাথলেটিক্স। তোমরা ছবির মাধ্যমে একটু দেখে নাও, ছবিতে একটু দেখে নাও ওনাকে, বুঝতে পারবে। হ্যাঁ, ছবিটা দেখলে তোমরা অনেকেই হয়তো চিনতে পারবে। ইনি হচ্ছেন অবনী লেখারা, যিনি প্যারা অ্যাথলেটিক্স সঙ্গে যুক্ত এবং শুটিং এর সাথে যুক্ত। ছবি দিয়ে দিচ্ছি, দেখো শুটিং এ। ওকে, নেক্সট যাবো পরের কোশ্চেনে। 7 নম্বর কোশ্চেন বলছে বিখ্যাত ফুটবলার লিওনেল মেসি। তো মেসির নাম তো তোমরা অনেকেই জানো, যারা খেলা দেখো বা দেখো না, লিওনেল মেসিকে সবাই তোমরা পরিচিত। তো লিওনেল মেসি বর্তমানে কোন আমেরিকান ক্লাবের হয়ে খেলেন? 4টে অপশন: নিউ ইয়র্ক সিটি, ইন্টার মিয়ামি, লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি নাকি শিকাগো ফায়ার। কার হয়ে খেলেন? তো ফুটবল ফ্যান যারা, তারা অবভিয়াসলি জানো যে উনি কোন ক্লাবের হয়ে খেলেন। আগে তো বার্সেলোনার হয়ে খেলতেন অনেকদিন আগে। তো ইনি এখন বর্তমানে যিনি যে ক্লাবটার হয়ে খেলেন সেটা হচ্ছে এই ক্লাবটা, ইন্টার মিয়ামি, যেটা হচ্ছে একটা আমেরিকান তোমার একটা ক্লাব। ওকে, আমেরিকান একটা ক্লাব। তো আমি একটু ছবিটা দেখে নিই, তোমরা বুঝতে পেরে যাবে। ছবি তো মেসিকে সবাই তোমরা চেনো, দেখো। তো এই ক্লাবের হয়ে উনি এখন ফুটবল খেলছেন। ওভারঅল উনি আর্জেন্টিনা টিমের ক্যাপ্টেন। 2022 সালে আর্জেন্টিনা ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছে। এই ইনফরমেশনগুলো তোমার জানা দরকার, কারণ আপকামিং পরীক্ষায় কোন পরীক্ষায় কি আসবে জানি না, কিন্তু একটা ইনফরমেশন যদি জানবে তার থেকে পাশাপাশি অন্য ইনফরমেশনগুলো জানা তোমার দরকার। ক্লিয়ার? চলো আমরা 8 নম্বর কোয়েশ্চেনে আসি। 2026 সালের ফিফা বিশ্বকাপ বা ফিফা ওয়ার্ল্ড কাপ যৌথভাবে কোন কোন দেশ আয়োজন করছে? তো 2022 সালে অলরেডি বিশ্বকাপ হয়েছে, ফিফা ওয়ার্ল্ড কাপ। 2026 সালে ওয়ার্ল্ড কাপ হবে, ফিফা ওয়ার্ল্ড কাপ। তো কোন কোন দেশ মিলে আয়োজন করছে? তো কোন কোন দেশ মিলে, দেখো ফিফা ওয়ার্ল্ড কাপে যে যে দেশগুলো আয়োজন করছে সেই দেশে দেখো পিকচার এখানে দেওয়া আছে অলরেডি। তবু আমি বলে দিই যে এখানে অপশান যে ডি আছে, আমেরিকা, কানাডা এবং মেক্সিকো, মানে আমেরিকা, কানাডা এবং মেক্সিকো যারা উত্তর কন্টিনেন্টের দেশ পড়ছে, উত্তর আমেরিকান যে কন্টিনেন্ট, সেই কন্টিনেন্টের দেশ যারা পড়ছে, সেই আমেরিকা, কানাডা এবং মেক্সিকো, এই 3টে দেশ মিলে 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করছে। মানে এই বছরের ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এই হবে। ক্লিয়ার? তো চলো আমরা যাব নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন দেখি এবার। 9 নম্বর কোয়েশ্চেন বলছে 2024 সালের প্যারিস অলিম্পিকে কোন ভারতীয় কুস্তিগির 50 কেজি ফ্রিস্টাইল বিভাগের ফাইনালে উঠেও ওজন বেশি হওয়ার জন্য কেবলমাত্র অযোগ্য বা ডিসকোয়ালিফাইড ঘোষিত হয়েছে? 4টি অপশন: অংশু মালিক, ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক বা মেরি কোম। তো দেখো 2024 সালে যে প্যারিস অলিম্পিক হয়েছিল সেখানে এই যে ঘটনাটা না, দেখো একেবারে ফাইনালে উঠে তিনি বাদ পড়ে গিয়েছিলেন। কি না, সামান্য একটু ওজন বেশি হয়েছিল। কত? তাও সামান্য, না 100 গ্রাম। মানে 100 গ্রাম ওজন বেশি হয়েছিল, এই কারণে তিনি ডিসকোয়ালিফাইড হয়েছিলেন, যিনি ফাইনালে উঠেছিলেন এমন একজন কুস্তিবিদ। ঠিক আছে, এখানের মধ্যে অপশানে কি হবে? তো অপশানে হবে ভিনেশ ফোগাট। এই নিয়ে প্রচুর নিউজ মিডিয়াতে খবর এসেছিল, প্রচুর নিউজ মিডিয়াতে দেখেছিলে তোমরা যে প্রচুর খবর এসেছিল ভিনেশ ফোগাট। ইনি কিন্তু মানে একবারে ফাইনালে উঠেছিলেন। তিনি ফাইনালে যদি হেরেও যেতেন তাহলে কিন্তু আমাদের দেশের হয়ে একটা সিলভার আসতো, আর যদি জিততেন তাহলে সোনা আসতো বা গোল্ড আসতো, কিন্তু কোনোটাই ইনি পাননি, পুরোপুরি ডিসকোয়ালিফাইড হয়ে গেছিলেন। ক্লিয়ার? 100 গ্রাম ওজন বেশি হওয়ার কারণে। ক্লিয়ার? খুব নিউজে উঠেছিল। তো 50 কেজি বিভাগের ফ্রিস্টাইল ফাইনালে তিনি কিন্তু ওজন বেশি হওয়ার কারণে বাদ পড়ে গেছিলেন। একটু ছবিটা দেখো না, তোমরা রিলেট করতে পারবে, অবভিয়াসলি রিলেট করতে পারবে। খবরও দেখেছো, সেই সময়ের যে পিকচার দেখে নাও একটু, সেই পিকচার যে আবেগঘন মুহূর্ত, সেই বিষয়টা এখানে দেওয়া আছে, তোমরা আশা করি সবাই জানো। নেক্সট, পরের কোশ্চেন 10 নম্বরে। হুক অ্যান্ড আপার কাট, এই দুটো টার্ম খেলার টার্ম, এই শব্দ দুটি কোন খেলার সাথে যুক্ত? মানে হুক আর আপার কাট এই শব্দ দুটো কোন খেলাতে আমরা জেনারেলি ব্যবহার করে থাকি? আপার কাট এবং হুক, তাই তো? দেখো শুটিং, বক্সিং, ফেন্সিং, ক্রিকেট, তাই না? শুটিং, বক্সিং, ফেন্সিং, ক্রিকেট। এবার দেখো যারা ক্রিকেটের প্রচুর ভক্ত বা ক্রিকেটের প্রচুর ফ্যান, তারা এই কথাটা শুনে থাকবে, হুক এবং আপার কাট। হয় না, সচিন তেন্ডুলকারের আপার কাট, বীরেন্দ্র সেহবাগের আপার কাট, এরকম কথাগুলো শুনে থাকো। যারা কমেন্ট্রি করেন তারা বলে থাকেন এই কথাগুলো। কিন্তু পরীক্ষায় যদি প্রশ্ন আসে, তোমাকে অ্যাকচুয়ালি এই টার্মগুলো কিন্তু ক্রিকেটের নয়, এই টার্মগুলো অ্যাকচুয়ালি কিসের হবে না, বক্সিং।
বক্সিংয়ের টার্ম এটা, হুক এবং আপার কাট। যদিও ক্রিকেটেও কমেন্ট্রিতে আমরা ব্যবহার করি, কিন্তু পরীক্ষার জন্য ক্রিকেট থাকলে তোমার কিন্তু হবে না, এটা হবে কি বক্সিংয়ে। একটা ছবি দেখো, বক্সিংয়ের বিভিন্ন পজিশনের ছবি দেখে নাও, এই দেখে নাও হুক বলতে কি বোঝায়, আপার কাট বলতে কি বোঝায়, ক্রস, জ্যাব, বিভিন্ন যে পজিশন তার ছবি একটা বুঝিয়ে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয় একমাত্র। ঠিক আছে, দেখে নিও। নেক্সট, পরের কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন আসছে, 2024 সালে টি-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত কত বছর পর কোনো আইসিসি ট্রফি জিতলো? ভালো করে প্রশ্নটা বোঝার চেষ্টা করো, ভালো করে বোঝার চেষ্টা করো। 24 সালের টি-20 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া জিতেছে, এই ব্যাপারে আমরা কনফার্ম, ক্লিয়ার। কিন্তু বলছে কত বছর পর কোনো আইসিসি ট্রফি জিতলাম। দেখো, আইসিসি ট্রফি জেতা আর আরেকটা বিশ্বকাপ থেকে আরেকটা বিশ্বকাপ জেতা, দুটোর মধ্যে পার্থক্য আছে। বিশ্বকাপটা অবশ্যই আইসিসি ট্রফি, কিন্তু এখানে বলছি যে আইসিসি ট্রফি জিতলো কোনটা। দেখো, বিশ্বকাপ যদি বলি টি-20 বিশ্বকাপ জিতেছি আমরা কবে, তাহলে একটু ভালো করে দেখো, 2007 সালে আমরা প্রথম টি-20 বিশ্বকাপ জিতেছিলাম, ক্লিয়ার। তারপরে টি-20 বিশ্বকাপ জিতলাম 2024 সালে, এই পর্যন্ত ক্লিয়ার। কিন্তু এখানে বলছে কত বছর পর কোনো আইসিসি ট্রফি জিতেছি। এবার আইসিসি ট্রফির মধ্যে একটা ট্রফি হয় কি বলতো, সেটা হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি, ঠিক আছে, চ্যাম্পিয়ন, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি, ঠিক আছে। তো আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি সেটা হয়। আবার দেখো, আমরা বিশ্বকাপ যে জিতেছিলাম, মানে 2011-র একটা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছিলাম, সেটাও একটা আইসিসি ট্রফির মধ্যে পড়ে। তো এখানে বলছে যে কত বছর পর আইসিসি ওয়ার্ল্ড কাপ জিতেছি, তো 2013-তে আমরা জিতেছিলাম একটা আইসিসি কাপ, তো আইসিসি ট্রফি জিতেছিলাম। তারপর আবার 11 বছর পর অর্থাৎ 2024 সালে আমরা কিন্তু জিতলাম তোমার টি-20 ওয়ার্ল্ড কাপ। তার মানে 2013-র পর 2024, 11 বছর পরে আমরা একটা আইসিসি ট্রফি ঘরে আনলাম। আশা করি বোঝাতে পারলাম। দেখো, চ্যাম্পিয়ন ট্রফি, ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ প্রত্যেকেই আইসিসি ট্রফি, কিন্তু লাস্ট আইসিসি ট্রফি জিতেছি 2013-তে, ক্লিয়ার। তারপরে আইসিসি ট্রফি জিতলাম 2024-এ ওয়ার্ল্ড কাপের মাধ্যমে। আশা করি বোঝাতে পারলাম। যদি বললেন নেক্সট আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কাপ কবে জিতেছি, সেখান থেকে হলে 2007 থেকে হলে ওয়ার্ল্ড কাপ অনুযায়ী, টি-20 ওয়ার্ল্ড কাপ অনুযায়ী, তাহলে কিন্তু সেটা 17 বছর হয়ে যাবে। 2007 থেকে 2024, পুরো 17 বছরের গ্যাপ। কিন্তু প্রশ্নটা একটু ঘুরিয়ে এখানে দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে উত্তর হবে কি বলতো, 11 বছর, ক্লিয়ার। তো দেখো, সেই মুহূর্ত যখন আমরা 2024-এ ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছি, সেই আনন্দ ঘন যে মুহূর্ত, সেই মুহূর্তের একটা ছবি তোমরা দেখে নাও। নেক্সট, পরের কোশ্চেন। কোন খেলাটি 2028 সালে লস অ্যাঞ্জেলেসের অলিম্পিকে পুনরায় ফিরে আসার জন্য চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে? তা 2024 সালের প্যারিস অলিম্পিক হয়েছে জানো, 2028 সালের নেক্সট অলিম্পিকে হবে কোথায়, লস অ্যাঞ্জেলেস শহরে হবে। কিন্তু সেখানে কোন খেলাটিকে পুনরায় ফিরিয়ে আনা হবে, মানে আগে খেলাটা হতো অনেক দিন আগে, মাঝে অনেক দিন বন্ধ, আবার খেলাটি আসছে। ফুটবল, ক্রিকেট, দাবা না কাবাডি, কোনটা? তো তুমি মনে রাখবে 2028 সালে যে খেলাটা জয়েন করা হচ্ছে, সেই খেলাটা হচ্ছে ক্রিকেট টি-20 ওয়ার্ল্ড কাপ। ক্রিকেট টি-20 ওয়ার্ল্ড কাপ নয়, সরি, ক্রিকেটকে আনা হচ্ছে টি-20 ফরম্যাটে। কি ফরম্যাটে? টি-20 ফরম্যাটে, মেন এবং উইমেন, ঠিক আছে, ছেলে এবং মেয়েদের প্রত্যেকেরই টি-20 ফরম্যাটে ক্রিকেট ফিরে আসছে 2028-এ লস অ্যাঞ্জেলেস ওয়ার্ল্ড কাপে, মানে লস অ্যাঞ্জেলেস তোমার অলিম্পিকে, সরি অলিম্পিকে। তো লাস্ট স্যার কবে হয়েছিল না, লাস্ট ছিল একটা প্রশ্ন আমি তোমাদের রেখেছি সম্ভবত 1900-তে লাস্ট ক্রিকেট ছিল অলিম্পিকের অংশ, তারপর থেকে এতদিন বন্ধ ছিল, এবার আবার 2028-এ ফিরে আসছে, মানে 128 বছর পর ফিরে আসছে, ক্লিয়ার? আশা করি বুঝতে পারলে। নেক্সট দেখো, আমি একটু ছবিটা দেখে নিই। লস অ্যাঞ্জেলেসের দেখো এখানে লোগো দেওয়া আছে, ক্রিকেটের ছবি দেওয়া আছে, তবে টি-20 ফরম্যাটে খেলাটি হবে। চলো 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন বলছে, বিশ্বের সবথেকে পুরানো ফুটবল টুর্নামেন্ট কোনটি? কোনটা বিশ্বের সবথেকে পুরানো ফুটবল টুর্নামেন্ট? এই ফুটবল টুর্নামেন্ট পুরানো নিয়ে আমি আগে কোনো একটা পার্টে অলরেডি বলেছি, এশিয়ার সবথেকে পুরানো টুর্নামেন্ট। দেখো, এখানে 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশান দেওয়া আছে। এই 4টি অপশানের মধ্যে তোমরা কমেন্ট সেকশনে উত্তর দেবে কোনটা এশিয়ার মধ্যে সবথেকে পুরানো ফুটবল টুর্নামেন্ট। এবার এখানে আমাকে চেয়েছে বিশ্বের মধ্যে সবথেকে ফুটবল টুর্নামেন্ট পুরানো কোনটা, তাহলে সেক্ষেত্রে স্যার উত্তর হবে কবে না, উত্তর হবে FA কাপ, যেটা হচ্ছে 1871 সালে শুরু হয়েছিল, 1871-এ শুরু হয়েছিল। সব থেকে বিশ্বের মধ্যে পুরানো ফুটবল টুর্নামেন্ট এই কাপটা হবে। তুমি উত্তর দেবে এই 4টি অপশানের মধ্যে কোনটা এশিয়ার মধ্যে পুরনো, হোম টাস্ক তোমাদের কমেন্ট সেকশানে। যাব, দেখো ছবি একটু দেখে নিই, ছবিটা দেখে নিলে দেখো এরকম, ছবিটা একটু তোমাদের ভিজুয়ালাইজ করে নাও দেখার জন্য। চলো আমরা নেক্সট কোশ্চেন আসি। 14 নম্বর কোশ্চেন বলছে, গ্র্যান্ড স্ল্যাম এই শব্দটি কোন দুটি খেলার সাথে যুক্ত?
এখানে দুটি নয়, এখানে অ্যাকচুয়ালি তিনটে হবে অপশানে। তো দেখো এখানে কোন খেলার সাথে যুক্ত, এখানে দুটিটা ছেড়ে দাও, কোন খেলার সাথে যুক্ত, এখানে অপশানে দেখো চারটি অপশান, দাবা ও বিলিয়ার্ডস, ব্যাডমিন্টন ও টেবিল টেনিস, ক্রিকেট ফুটবল, না টেনিস ব্রিজ ও বেসবল, তাই তো? তো দেখো মেনলি এই গ্র্যান্ড স্ল্যাম কথাটা না, মেনলি যদি মেনলি তুমি একবারে ধরতে চাও তাহলে কিন্তু টেনিসের সাথে যুক্ত। ক্লিয়ার? তো টেনিসে গ্র্যান্ড স্ল্যাম হয়, তোমরা জানো যে গ্র্যান্ড স্ল্যাম কখন হয়, যে চারটে যে বড় বড় টেনিস টুর্নামেন্ট হয় না, যে অস্ট্রেলিয়ান ওপেন বললাম, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন, ইউএস ওপেন, ওই চারটে ওপেনে যদি এক বছরে কোনো একজন খেলোয়াড় জিততে পারে তো সে পায় গ্র্যান্ড স্ল্যাম। ক্লিয়ার? তো এখানে টেনিস মেনলি, কিন্তু তার পাশাপাশি ব্রিজ এবং বেসবল এই দুটো খেলাতেও কিন্তু এই কথাটা ব্যবহার হয়। তবে আমি বললাম যদি আলাদা আলাদা অপশান থাকতো তোমাকে ফার্স্ট প্রায়োরিটি টেনিস দিতে হতো, যেহেতু এই টার্মটা এখানেও ব্যবহৃত হয়, সেজন্য আমি একবারে পাঞ্চ করে দিয়েছি যে টেনিস, ব্রিজ ও বেসবল এই তিনটে খেলার সাথে গ্র্যান্ড স্ল্যাম কথাটা চলে, তবে মেনলি টেনিস ব্যাখ্যা করে দিয়েছি। দেখো একটু তোমাদের আলাদা আলাদা ছবি একটু দেখে নিই, টেনিসের একটি খেলা, ব্রিজ বা তাস, আর একটা দেখো বেসবল খেলা, তার একটা ছবি আমি তোমাদের দিয়ে দিয়েছি যাতে করে টার্মটা কোন কোন জায়গায় ব্যবহৃত হয় সেটা তুমি বুঝতে পারো। ক্লিয়ার? চলো আমরা 15 নম্বর কোশ্চেনে আসি। 15 নম্বর কোশ্চেন হচ্ছে টেনিস খেলা ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম বলতে কি বোঝায়? আগেই আলোচনা করলাম আমরা যে ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম বলতে কি বোঝায়, যে টেনিস খেলা ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম বলছে এক বছরে 4টি মেজর টুর্নামেন্ট, এইমাত্র বললাম যে গ্র্যান্ড স্ল্যাম এই বিষয়টা কি না, ক্যালেন্ডার টুর্নামেন্ট, এক ক্যালেন্ডারে বা একটা ইয়ারের মধ্যে তুমি যদি 4টে মেজর টুর্নামেন্ট জিততে পারো সেইটাকেই বলা হয় ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম। ক্লিয়ার? তো দেখো এখানে দেওয়া আছে, এখানে সবটা এখানে দেওয়া আছে যে ইউএস ওপেন, এখানে দেওয়া আছে তোমার ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন, সব এখানে দেওয়া আছে, এবছরের যে শিডিউল সেই শিডিউল এখানে দেওয়া আছে। ক্লিয়ার? এত ডিটেলস না মনে রাখলেও তুমি মনে রাখো 4টে মেন খেলা তোমাকে জিততে হবে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনে আসি। 16 নম্বর কোয়েশ্চেন বলছে কোন দেশকে ফুটবলের জননী বা হোম অফ ফুটবল বলা হয়? কোন দেশকে ফুটবলের জননী বা হোম অফ ফুটবল বলা হয়? চারটি অপশান, আর্জেন্টিনা, জার্মানি, ইংল্যান্ড নাকি ব্রাজিল, চারটি অপশান। তো ফুটবলের জননী যে দেশটা কি বলা হয় বা যে দেশটি ফুটবলের জননী নামে পরিচিত সেটা হচ্ছে কি ইংল্যান্ড। ইংল্যান্ডকে বলা হয় ফুটবলের জননী। একটু দেখে নাও সুন্দর করে ছবি দেখো, ফুটবলের মধ্যে আমি ব্যাপারটা এরকম সাজিয়ে দিয়েছি, তো তোমরা ভিজুয়ালাইজ করে নাও। তাহলে উত্তর কি? ফুটবলের জননী ইকুয়াল টু ইংল্যান্ড, মনে রাখবে। নেক্সট পরের কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন হচ্ছে 2024 সালে টি-20 বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মা এবং বিরাট কোহলির সাথে আর কোন সিনিয়র ভারতীয় ক্রিকেটার আন্তর্জাতিক টি-20 থেকে অবসর গ্রহণ করেছে? দেখো রোহিত শর্মা এবং বিরাট কোহলি টি-20 ওয়ার্ল্ড কাপের পরে কিন্তু অবসর গ্রহণ করছে, তোমরা জানো, কিন্তু প্রশ্ন হচ্ছে ওই দুই ক্রিকেটারের সাথে, মহান ক্রিকেটারের সাথে আর কোন সিনিয়র ভারতীয় ক্রিকেটার অবসর গ্রহণ করেছিলেন টি-20 ওয়ার্ল্ড কাপের পর? দেখো অপশান রবীন্দ্র জাদেজা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া নাকি মোহাম্মদ সামি। তোমাদের ভুল হওয়ার চান্স রয়েছে দুটো অপশানের মধ্যে, হতে পারে, কিন্তু তোমাদের উত্তর এখানে কি হয় বলো তো? রবীন্দ্র জাদেজা। রবীন্দ্র জাদেজা হচ্ছে রোহিত শর্মা এবং বিরাট কোহলির টি-20 অবসর নেওয়ার পরেই 2024-এ, তারপরেই কিন্তু রবীন্দ্র জাদেজা অবসর নিয়ে নিয়েছে। যারা যারা রবীন্দ্র জাদেজাকে চেনো না, ভারতের অলরাউন্ডার, তাদের জন্য একটু দেখে নাও, কারা কারা চেনো না একটু দেখো। তো এই হচ্ছে রবীন্দ্র জাদেজার, ভারতের অলরাউন্ডার, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অলরাউন্ডার বলতে পারো। তো সেই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা তিনি অবসর নিয়েছেন টি-20 ক্রিকেট থেকে। ওয়ানডে ক্রিকেট খেলবেন অবভিয়াসলি, তো টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট পরের কোশ্চেন দেখো, 18 নম্বর কোশ্চেন বলছে দীপা কর্মকার কোন খেলার সাথে যুক্ত? যারা একটু পুরনো খবর টবর রাখো না খেলার, তারা অলিম্পিকে যারা একটু পুরনো খবর রাখো কিছু বছর আগে, তারা অবশ্যই এই নামটাকে চিনে থাকবে, মানে খুব নিউজে এসেছিল একটা সময়। দীপা কর্মকার। অপশান ছিল কুস্তি, জিমনাস্টিক, ভারোত্তোলন নাকি অ্যাথলেটিক্স। তো দীপা কর্মকার অ্যাকচুয়ালি আমি বলে রাখি কেন বলছি, 2016 সালে যে অলিম্পিক হয়েছিল রিও ডি জেনেরিওতে, যে অলিম্পিক হয়েছিল সেখানে জিমনাস্টিক্স এই বিভাগে, জিমনাস্টিক্স বিভাগে ফোর্থ হয়েছিলেন। অলিম্পিকে ফোর্থ হয়েছিলেন জিমনাস্টিক বিভাগে কোনো ভারতীয়, তিনি প্রথম। ক্লিয়ার? সামান্য একটু ভুল ত্রুটির কারণে তিনি থার্ড হতে পারেননি, না হলে ব্রোঞ্জ আমাদের আসতো। কিন্তু তিনি একটা ভোল্ট দিয়েছিলেন, বিশেষ একটা ভোল্ট, তার নাম হচ্ছে প্রদুনোভা ভোল্ট। তোমরা অনেকেই শুনে থাকবে প্রদুনোভা ভোল্ট। সেই প্রদুনোভা ভোল্টের জন্যই তিনি বিখ্যাত হয়েছিলেন জিমনাস্ট বিভাগে। ক্লিয়ার? তো অলিম্পিক 2016-তে তিনি ফোর্থ হয়েছিলেন, থার্ড হতে পারেননি, তো ফোর্থ হয়েছিলেন। এই হচ্ছেন দীপা কর্মকার, ত্রিপুরা থেকে বিলং করেন, ত্রিপুরা থেকে বিলং করেন তিনি। অবশ্য বর্তমানে এখন অবসর নিয়েছেন। তো সেই সময় 2016 সালে তিনি ফোর্থ হয়েছিলেন, খুব ইম্পর্টেন্ট জিমনাস্টিক বিভাগে। দেখো একটু ছবিটা দেখে নাও, যারা জানো না, এই হচ্ছেন দীপা কর্মকার, ছবিটা একটু দেখে নাও। গ্রেট জিমনাস্টিক্স, মানে অলিম্পিকে রিপ্রেজেন্ট করেছিলেন। চলো আমরা নেক্সট কোয়েশ্চেন আসি।
19 নম্বর দেখো, বাটারফ্লাই স্ট্রোক শব্দটি কোন খেলার সাথে যুক্ত? কুস্তি, কাবাডি, সাঁতার নাকি ভলিবল? তো বাটারফ্লাই স্ট্রোক এই প্রশ্নটা অলরেডি আগে এসেছে, তোমরা জানো যে সাঁতারের সঙ্গে যুক্ত বা সুইমিং এর সঙ্গে যুক্ত হচ্ছে বাটারফ্লাই স্ট্রোক। আমরা ছবি দেখবে একটু, তাহলে বুঝতে পারবে। দেখো, তো বাটারফ্লাই স্ট্রোকস বা সাঁতারের সঙ্গে যুক্ত এমন একজন ব্যক্তি তোমরা জানো যে অনেক অলিম্পিকে কিন্তু সোনা পেয়েছে বা গোল্ড এনেছে। তোমরা বলবে অপশানে তার নাম কি? একজন বিখ্যাত সাঁতারু, তার নাম কি, যিনি অলিম্পিকে একাধিকবার সোনা এনেছেন, দেশকে প্রাউড ফিল করিয়েছেন, তার নামটা তোমরা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে। তো বাটারফ্লাই স্ট্রোক শব্দটা কার সঙ্গে জড়িত? সাঁতার। ক্লিয়ার? নেক্সট চল। 20 নম্বর কোশ্চেন হচ্ছে, দাবা খেলায় বোর্ডের মোট ঘরের সংখ্যা কত? তো দাবা টাবা খেলতে পারো তাদের তো এই প্রশ্ন খুব ইজি, যারা খেলতে জানো না তারা জেনে রাখো উত্তরটা। 64, 8x8 গ্রিডে থাকে, তো সেটা হচ্ছে 64, 64 মোট ঘরের সংখ্যা 64। তো দাবা খেলার একটু বোর্ডের ছবিটা তোমরা একটু দেখে নাও। তো এই হচ্ছে দাবা খেলার যে বোর্ড, সেই বোর্ডের ছবিটা। তো মোট ঘরের সংখ্যা তোমরা যদি দেখো তাহলে হবে কি 64। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। 21 নম্বর কোশ্চেন আজকের, ভারতীয় ক্রিকেটের ইতিহাসে প্রথম টেস্ট অধিনায়ক কে ছিলেন? ভারতের ক্রিকেট ইতিহাসে প্রথম টেস্ট অধিনায়ক কে ছিলেন? লালা অমরনাথ, সি.কে. নাইডু, সুনীল গাভাস্কার নাকি বিজয় হাজারে? কে ছিল ভারতের টেস্ট ইতিহাসে তোমার প্রথম অধিনায়ক? তাই তো। তো দেখো, টেস্ট ইতিহাসের প্রথম যে ভারত যে টেস্ট খেলেছিল ইন্ডিয়া, কাদের সঙ্গে স্যার খেলেছিল? না, ইন্ডিয়ার সঙ্গে ছিল ইংল্যান্ডের প্রথম খেলা হয়েছিল, তাই তো। তো সেই খেলায় প্রথম যে টেস্ট ক্রিকেটের যে অধিনায়ক ছিলেন, সেই অধিনায়ক ছিলেন কে? সি.কে. নাইডু। সি.কে. নাইডু ছিলেন টেস্টের প্রথম অধিনায়ক। কিন্তু স্বাধীনতার পর টেস্টের যিনি অধিনায়ক হয়েছিলেন তিনি হচ্ছেন লালা অমরনাথ। ইনি হচ্ছেন আফটার ইন্ডিপেন্ডেন্স। ওকে, তো আফটার ইন্ডিপেন্ডেন্সের পর লালা অমরনাথ হয়েছিলেন ক্যাপ্টেন টেস্টার। আর প্রথম যে টেস্ট ম্যাচটা হয়েছিল ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে, তারটা ছিল সি.কে. নাইডু। এবার স্যার ওডিআই এর স্যার প্রথম ক্যাপ্টেন কে ছিল? ওডিআই এর তো ক্যাপ্টেন কেউ না কেউ ছিল। হ্যাঁ স্যার ছিল, তার নাম হচ্ছে অজিত ওয়াদেকার। ইনি ছিলেন হচ্ছে ওডিআই টিমের প্রথম ক্যাপ্টেন। তাহলে অজিত ওয়াদেকার ওডিআই টিমের প্রথম ক্যাপ্টেন ছিলেন ওডিআই এর। আর টেস্টের ক্ষেত্রে আমি বললাম প্রথম হচ্ছে সি.কে. নাইডু। ক্লিয়ার? চলো একটু ছবির মাধ্যমে দেখে নিই। দেখো ছবিটা, সি.কে. নাইডু স্যার ছবিটা একটু দেখে নাও। তো ইনি ছিলেন ভারতের টেস্টের প্রথম অধিনায়ক টেস্ট ক্রিকেটে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। 22 নম্বর কোশ্চেন আছে, কি বলছে যে ভারতের কোন শহরটি সিটি অফ স্টেডিয়ামস বা স্টেডিয়ামের শহর নামে পরিচিত হতে শুরু করেছে, তাই তো। তাহলে সিটি অফ স্টেডিয়াম বা স্টেডিয়ামের শহর নামে পরিচিত, তো বললে কি হবে? আমেদাবাদ। আর আমেদাবাদ বললে তোমাদের কি মনে পড়ে? একটাই মনে পড়ে, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। তো সেই জন্য সিটি অফ স্টেডিয়ামস বা স্টেডিয়ামের শহর নামে পরিচিত হতে আরম্ভ করেছে, সেটা হচ্ছে আমেদাবাদ, গুজরাটের আমেদাবাদ। আর ওটা বললাম নরেন্দ্র মোদী স্টেডিয়ামের কথা তোমাদের মনে পড়ে, তাই তো। চলো স্টেডিয়ামের একটু ছবি আমরা দেখে নিই। এই সেই স্টেডিয়াম, নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ছবি একটু দেখে দিয়েছি তোমরা একটু দেখে নাও। যারা খেলাধুলা দেখো অবশ্যই তারা তোমরা সকলেই জানো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন পরের। বিশ্বের প্রাচীনতম টেনিস টুর্নামেন্ট কোনটা? বিশ্বের প্রাচীনতম টেনিস টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন, ইউএস ওপেন নাকি উইম্বলডন? তো চারটে তো আমি বললাম তোমাদের মেজর টুর্নামেন্ট হয়ে থাকে বছরে, যার উপর ভিত্তি করে গ্র্যান্ড স্ল্যাম, এটাও বলেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে এদের মধ্যে সব থেকে প্রাচীনতম কোনটা, কোন টুর্নামেন্টটা সব থেকে প্রাচীন, তাই তো প্রশ্নটা এটা। তো খুব ইজি। তো প্রশ্নটা ইজি কেন না, উইম্বলডন যে গেমটা সেটা সব থেকে পুরানো। কত সালে স্যার? 1877 সালে শুরু হয়েছিল। বহুত পুরানো, 1877 শুরু হয়েছিল। সেই জন্য প্রাচীনতম টেনিস টুর্নামেন্ট বললে তোমাকে করতে হবে কি উইম্বলডন। বাকিগুলো কিন্তু তার পরে পরে শুরু হয়েছিল, সেই জন্য এটাও কিন্তু একটা মেজর টুর্নামেন্ট এবং এটা গ্রাস কোর্টে খেলা হয়। এটা আমি আগে এই সেশনে একটা প্রশ্ন ছিল, সেখানেও বলে দিয়েছিলাম উইম্বলডন যে কোর্টটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে গ্রাস কোর্ট। ক্লিয়ার? আচ্ছা, চলো আমরা যদি একটু দেখে নিই যে এই সব খেলার বা এই সব টেনিস টুর্নামেন্টের ক্রেজ কত। দেখো ক্রেজ, দেখো দর্শকদের ক্রেজ, গোটা বিশ্বজুড়ে একটা ক্রেজ থাকে এবং বিখ্যাত প্লেয়াররা এই খেলা উপভোগ করতে যান, দেখতে যান। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। 24 নম্বর কোয়েশ্চেন আজকে, সৌরভ গাঙ্গুলির আত্মজীবনীর নাম কি? মানে আমাদের পশ্চিমবঙ্গের গর্ব সৌরভ গাঙ্গুলি, তো তার আত্মজীবনীর নাম কি? চারটি এখানে অপশান দেওয়া আছে, তাই তো। তো চারটি অপশানের মধ্যে কোনটা হবে সৌরভ গাঙ্গুলির আত্মজীবনীর নাম? তো সৌরভ গাঙ্গুলিকে তোমরা নিশ্চয়ই জানো। তো এখানে ডি যে অপশানটা হবে, এ সেঞ্চুরি ইজ নট এনাফ। তবে হ্যাঁ বলে দিই, সৌরভ গাঙ্গুলির আত্মজীবনীর আরেকজনও এতে অবদান আছে, কো রাইটার বলতে পারো তাকে, কো রাইটার। তো সেক্ষেত্রে তার নাম কি বলো তো? তিনি জানো যে একজন সাংবাদিক গৌতম
গৌতম ভট্টাচার্য। গৌতম ভট্টাচার্য, ঠিক আছে। তো গৌতম ভট্টাচার্য তোমরা দেখবে গৌতম ভট্টাচার্য, তো উনি ছিলেন কো রাইটার ছিলেন এর সাথে, বা কো অথর বলতে পারো। তো এটা সৌরভ গাঙ্গুলি, এইটা লেখা এ সেঞ্চুরি ইজ নট এনাফ। এবার দেখো এই যে প্লেয়িং ইট মাই ওয়ে, এটা কার? এটা হচ্ছে সচিন তেন্ডুলকার। সচিন তেন্ডুলকারের যে আত্মজীবনী তার নাম হচ্ছে প্লেয়িং ইট মাই ওয়ে। এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে সচিন তেন্ডুলকারের। আর এই সেঞ্চুরি ইজ নট এনাফ সেটা হচ্ছে সৌরভ গাঙ্গুলির। ক্লিয়ার? ছবি দেখে নাও, তোমরা দাদার ছবি সবাই জানো, দেখো বইটা দেখে নাও একটু। এ সেঞ্চুরি ইজ নট এনাফ এখানে দেওয়া আছে। এখানে দেখো উইথ গৌতম ভট্টাচার্য, বললাম কো রাইটার কো অথর হিসেবে গৌতম ভট্টাচার্য ছিলেন, তো উনি আর সৌরভ গাঙ্গুলি মিলে এটা লিখেছেন। ক্লিয়ার? মনে রাখবে। নেক্সট, পরের কোশ্চেন। 25 নম্বর কোশ্চেন হচ্ছে অলিম্পিক গেমসের নীতিবাক্য, যে নীতিবাক্যটা ওখানে দেওয়া আছে দেখো, সেই নীতিবাক্যটার অর্থ কি? এটাও কিন্তু পরীক্ষা আসতে পারে, ভালো করে দেখে নাও কি অর্থ এটা। ঠিক আছে, সিট্রিয়াস, অল্ট্রিয়াস এবং ফর্টিয়াস, এর অর্থ কি? এর অর্থ তোমাদের মুখস্থ রাখতে হবে, এটা তার বাইরে কোনো কিছু করার নেই তোমাদের। এর অর্থ এইটা যে দ্রুততর উচ্চতর শক্তিশালী, দ্রুততর উচ্চতর শক্তিশালী, এটা অলিম্পিক গেমসের নীতিবাক্য। দেখো একটা ছবি দেখাই, তোমরা বুঝতে পারবে। এই দেখো অলিম্পিক্সের 5টা আমি বলেছি রিং থাকে বিভিন্ন কালারের, বিভিন্ন কালার সেটা বিভিন্ন মহাদেশকে ডিনোট করে, অলরেডি হয়েছে আলোচনায় বিষয়ে। তো এখানে দেখো ফাস্টার, হাইয়ার, স্ট্রঙ্গার, সেটাই আমি বাংলায় করে দিয়েছি ওখানে। ক্লিয়ার? দ্রুততর উচ্চতর শক্তিশালী, বাকিটা খুব ভালো করে মনে রাখবে। এই 5টা ডিনোশন মানে 5টা কোন কোন মহাদেশকে নির্দেশ করে, পরীক্ষা আসতে পারে, আর এর নীতিবাক্য খুব ভালো করে মনে রেখো। 26 কোশ্চেন, 26 দেখো 26 নম্বর কোশ্চেনে বলছে বিলিয়ার্ডস আর স্নুকার খেলার লাঠিটিকে কি বলে? আগে তোমাদের দেখাই, ছবিটা দেখাই। এই যে বিলিয়ার্ডস এবং স্নুকার যে খেলা, তার এই যে লাঠি, এই লাঠিটি কি নামে পরিচিত? তো বিলিয়ার্ডস এবং স্নুকার খেলা যারা বোঝো তারা নিশ্চয়ই জানো কি পরিচিত। এবার অপশন দেখে তুমি বলো কি হতে পারে, স্টিক, কিউ, র্যাকেট না ব্যাট? তো ব্যাট তো হবে না, বুঝতেই পারছো। বাকি তিনটের মধ্যে কি হতে পারে? তো অনেকে স্টিক করবে, কিন্তু স্টিক উত্তর হবে না। উত্তর যেটা কি হবে বলো তো, কিউ। এই যে এইটা হবে উত্তর, মানে বিলিয়ার্ডস খেলার এই লাঠিটিকে বলা হয় কি? কিউ। ভালো করে মনে রাখবে, বিলিয়ার্ডস এবং স্নুকার খেলার। ক্লিয়ার? যাবো আমরা নেক্সট কোশ্চেনে। 27 নম্বর কোশ্চেন আজকে, যে আইস হকি কোন দেশের জাতীয় খেলা? আইস হকি কোন দেশের জাতীয় খেলা? ছবিটা একটু দেখে নাও, আইস হকি কেমন কেমন দেখতে হয় বিষয়টা একটু দেখে নাও। যে আইস হকি দেখো এইভাবে খেলাটা হয়, দেখে থাকবে বিভিন্ন টিভি চ্যানেলে হয় এখানে। তো আইস হকি এখানে বোঝাচ্ছে, দেখো আইস আছে তো তার উপর খেলাটা হচ্ছে। তো এখানে দেখো কোন দেশের জাতীয় খেলা বোঝালে কি বোঝানো হবে, সেটা হচ্ছে কানাডা। কানাডার জাতীয় খেলা হচ্ছে আইস হকি। তোমরা কমেন্ট সেকশনে উত্তর দেবে কানাডার ক্যাপিটালের কি নাম, অর্থাৎ কানাডার ক্যাপিটাল কি, সেটা কমেন্ট সেকশনে তোমরা উত্তর দেবে। ক্লিয়ার? তো এটা হচ্ছে আইস হকি কোথাকারের? কানাডার। আচ্ছা নেক্সট, পরের কোশ্চেন। 28 নম্বর কোশ্চেন হচ্ছে প্রথম খেলো ইন্ডিয়া স্কুল গেমস কোন বছর শুরু হয়? আচ্ছা এই যে খেলো ইন্ডিয়া স্কুল গেমস আয়োজন করা হয়েছিল, এর উদ্দেশ্যটা কি ছিল সরকারের? না, সরকারের উদ্দেশ্য ছিল খেলো ইন্ডিয়া স্কুল গেমসের মাধ্যমে প্রত্যন্ত এলাকা, গ্রামীণ এলাকা, শহর, জেলা, বিভিন্ন জেলা থেকে যারা খেলাধুলার প্রতি ইন্টারেস্টেড তাদেরকে প্রতিভাকে চিহ্নিত করা এবং তাদেরকে প্রমোট করা, যাতে করে তাদেরকে পরবর্তী সময়ে অলিম্পিকে পাঠানো যায় এবং অলিম্পিকে ভারতের নাম উজ্জ্বল করতে পারে, এই হচ্ছে উদ্দেশ্য। তো গ্রাম বাংলা থেকে শুরু করে শহরতলি সব জায়গায় খেলাকে প্রচার প্রসার করানোর জন্য খেলো ইন্ডিয়ার মতো এরকম একটা স্কুল গেমসের আয়োজন। তো সেটা কোন বছর সরকার প্রথম শুরু করে, সেটা কিন্তু হবে তোমার 2018 সাল। 2018 সালে সরকার খেলো ইন্ডিয়া স্কুল গেমস, এখন তো খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসও হয়, তো তার মাধ্যমে যারা মানে আপকামিং ডেজে যেসব খেলোয়াড়রা উঠে আসছে তাদের অ্যাকচুয়ালি তোমার রক্ষণাবেক্ষণ বা তাদেরকে প্রমোট করা, তাদের স্কিলকে প্রমোট করাই উদ্দেশ্য সরকার। তো 2018 সাল, দেখো একটু ছবি দেখে নাও। তো দেখো খেলো ইন্ডিয়া স্কুল গেমস, তার একটা দেখো লোগো আমি দিয়ে দিয়েছি, লোগো সমেত যেরকম সরকার পাবলিশ করেছিল, তো সেইটা এখানে দিয়ে দিয়েছি। ক্লিয়ার? চলো 29 নম্বর কোশ্চেন। কোন বছর অলিম্পিকে প্রথমবারের মতো ক্রিকেট অন্তর্ভুক্ত করা হয়েছিল? দেখো এই প্রশ্নটা বলতে গিয়ে আমি আগে অলরেডি একবার আলোচনা করেছি, করেছি আলোচনা। দেখো আমি বলেছিলাম যে 2028 সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট আসছে কি ফরম্যাটে স্যার? T20 ফরম্যাটে আসছে। তো এর আগে স্যার কবে ছিল? তো প্রথমবার কোন বছর প্রথমবার ক্রিকেট অন্তর্ভুক্ত ছিল? এটা হচ্ছে 1900 সালে। তাহলে 1900-র পর 2028, মানে মাঝখানে 128 বছরের গ্যাপ আছে একটা। দেখো তো 128 বছরের গ্যাপ আছে, 128 বছর পর ক্রিকেট ফিরছে কোথায়? অলিম্পিকে। তবে হ্যাঁ স্যার, এখানে ফিরেছে T20 রূপে। 1900 সালে সেই সময় কিন্তু ছিল T20 তো থাকেনি, সেই সময় ছিল টেস্ট।
তখন খেলা হয়েছিল যেটা, সেটা টেস্ট ফরম্যাটে। ক্লিয়ার? 128 বছর পরে ফিরছে T20 ফরম্যাটে, মানে আলটিমেট ক্রিকেট ফিরছে, এটাই বড় কথা। তো দেখো এবার একটু দেখবো আমরা। দেখো এই যে অলিম্পিকের লোগো, ক্রিকেট ফিরছে, সেই জন্য পাশাপাশি আমরা এই ছবিটা দিয়ে দিয়েছি, বুঝতে পারলে। নেক্সট, আজকের লাস্ট কোয়েশ্চেন, আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন, 30 নম্বর কোয়েশ্চেন। ভারতীয় হকি দলের গোলরক্ষক যাকে দ্য গ্রেট ওয়াল অফ ইন্ডিয়া বলা হতো। দেখো, দ্য গ্রেট ওয়াল এটা কিন্তু ব্যবহার করা হয় আর একজন প্লেয়ারের ক্ষেত্রে, ক্রিকেটের ক্ষেত্রে আমরা বলে থাকি রাহুল দ্রাবিড়কে, কিন্তু এখানে বলছে হকি দলের ক্ষেত্রে একজন গোলরক্ষক যাকে গ্রেট ওয়াল অফ ইন্ডিয়া বলা হয়, তার মানে গোল হওয়ার হাত থেকে টিমকে রক্ষা করে, সেটাই তো। তো গোলরক্ষকের তাই কাজ, তো সেইটা হচ্ছে গ্রেট ওয়াল। কাকে বলা হয় এখানে? এখানে তোমরা জানো যে যাকে বলা হয় তিনি হলেন PR শ্রীজেশ। ইনি ছিলেন ভারতীয় হকি দলের গোলরক্ষক, যাকে বলা হয় দ্য গ্রেট ওয়াল অফ ইন্ডিয়া। ইনি বর্তমানে অবসর নিয়েছেন, সেই জন্য বলা হচ্ছে, বলা হতো এই জন্যই বলা হচ্ছে। তো PR শ্রীজেশ, দেখো ছবি দেখে নাও, একটু ছবি দেখে নাও PR শ্রীজেশের। ছবিটার সঙ্গে তোমরা পরিচিত, গোলরক্ষক ছিলেন হকির, তো এনাকে দ্য গ্রেট ওয়াল অফ ইন্ডিয়াও বলা হয়ে থাকে। ক্লিয়ার? তো আজকের এই 30টা প্রশ্ন থাকলো। তোমাদের এই আজকের 30টা প্রশ্ন কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। তোমরা পার্ট 2 পর্যন্ত জানিয়েছি যে স্যার সেশন খুব ভালো হচ্ছে, পার্ট 3টা আনুন, আমরা পার্ট 3 এনেছি। এরপরে পার্ট 4 আনতে হলে আমরা আরও কিছু কোশ্চেন আনবো, 30টা টপ কোশ্চেন আনবো। তোমাদের উপর নির্ভর করছে, তোমাদের কমেন্টের উপর নির্ভর করছে। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে। আজকের মতো সেশনটা এই পর্যন্ত থাকলো। থ্যাংক ইউ, ধন্যবাদ।